জিম এই অঙ্কটা করার সময় আমরা একই জিনিসই ভাবব যে আমরা কি জানি আমাদের চেসের শেষে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা জানি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র কি, SP ইজ ইকাল টু PM। তাহলে কী কী লাগে আমাদের লাগে হচ্ছে আমাদের হলো একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের যে এসটা লাগে, তারপরে এখানে একটা বিন্দু P, এটা তো জানি XY ধরে নেব আমরা, আর এখানে জানি হচ্ছে আমাদের M, এটা হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ। আমরা কী করতাম, এই বলতাম SP ইজ ইকাল টু PM, মানে নিয়ামক রেখা যদি একটা সমীকরণ হয় আমরা যেভাবে করি সেভাবেই করব। এসপির দৈর্ঘ্য তো আমরা জানি যে হলো এক্স যদি একটা বিন্দু দেওয়া থাকতো, ধরলাম আলফা কমা বিটা বা 1 2 3 4 যাই বলা হোক না কেন, তাহলে আমরা লিখতাম কি x-1 বা হলো x-2 প্লাস দিয়ে হোল স্কোয়ার তার উপরে রুট ইজ ইকাল টু PM। কীভাবে করতাম, পি বিন্দু এক্স এখানে সমীকরণ বসাতাম, ধরলাম আমরা এখানে এক্স প্লাস ওয়াই প্লাস 3 বসাতাম, তার নিচে লিখতাম হচ্ছে রুট ওভার যেহেতু এক স্কোয়ার প্লাস এভাবে করতাম। এখানে হলো এই যে মডুলাস দিতাম, তারপরে বড় করে হিসাব নিকাশ বের করতাম। তো আমাদের এস লাগবে এবং হলো নিয়ামক রেখার সমীকরণ লাগবে, তাহলেই হলো আমরা পরাবৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। তো এখানে আমাদের কী কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে পরাবৃত্তের শীর্ষবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু দেওয়া আছে। শীর্ষবিন্দুটা এখানে দেওয়া নেই, নিয়ামক রেখার পাদবিন্দু দেওয়া আছে, তার দূরত্ব দেওয়া আছে এত একক। নিয়ামক রেখাটি আবার এত বিন্দুগামী হলে পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের কাজ হবে কি, আমরা কিছু না ভেবে একটা হলো দুটো অক্ষরেখা দেবো, অক্ষর দেওয়ার পরে একটা নিয়ামক রেখা বানাবো। নিয়ামক রেখা কী বলেছে আমাদের, বিন্দু হচ্ছে -2,0। আচ্ছা ধরলাম এখানে -2,0, -2,0, এটা হলো আমাদের নিয়ামক রেখা এবং এটা হলো আমাদের পাদবিন্দু। এখন আমাদের কি হবে, পরাবৃত্ত আঁকতে হবে। পরাবৃত্তটা তো নিয়ামক রেখা যদি এখানে হয়, পরাবৃত্ত যেমন এদিকেও হতে পারে সেমন কি এদিকেও হতে পারে, কারণ এটা নিয়ামক রেখা, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, সেটা তো আমাদের কোনো বিষয় না। তা ধরলাম আপাতত এদিকে হলো আমাদের পরাবৃত্ত। তা আচ্ছা ধরলাম এই যে হলো আমাদের পরাবৃত্ত, তাহলে নিয়ামক রেখার পাদবিন্দু দেওয়া আছে, আর ধরলাম নিয়ামক রেখার এই যে আর একটা কোনো একটা উপর বিন্দু দেওয়া আছে, ধরলাম এক বিন্দুটা দেওয়া আছে নিয়ামক রেখার উপর একটা বিন্দু 0,-6। তোমার আমার কিছু মাথা ঘামানো লাগবে না, কী ব্যাপার এখানে -2 0 0,-6, বিষয়টা এমন না। আমাদের অক্ষরেখা আঁকা এবং যে কোনো একটা নিয়ামক রেখা আঁকা যা দেওয়া আছে সেগুলো একটু নিজের মতো করে দেওয়া ম্যাটার করে না, সুন্দরভাবে যে অক্ষরেখা ঠিকঠাকভাবে বসালে আর অন্যভাবে বসালে, কিন্তু আমাদের আসলে বসালাম এটাই হলো মেন, করতে এটাই সুবিধা হবে। তা নিয়ামক রেখা দুটো বিন্দু পেলাম, তাহলে আমাদের কী লাগতো, নিয়ামক রেখার সমীকরণ লাগতো আর উপকেন্দ্র লাগতো। তা আমরা এখান থেকে দুটো বিন্দু থেকে নিয়ামক রেখার সমীকরণ পেয়ে যাব, তাহলে সমীকরণ নির্ণয় সূত্র থেকে নিয়ামক রেখার সমীকরণ বের করবো আমরা। তাহলে আমরা আগে এই যে নিয়ামক রেখার সমীকরণটা বের করে ফেলি। তাহলে এই যে আমরা নিয়ামক রেখার সমীকরণ বের করে ফেললাম, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এই যে রেখাটার সমীকরণ আমরা পেয়ে গেছি, এখন আমাদের লাগবে উপকেন্দ্রটা লাগবে। তো নিয়ামক রেখা এখানে হলে উপকেন্দ্র ধরলাম এখানে হলো, তাই এখানে তথ্য অনুযায়ী বলা আছে যে নিয়ামক রেখার পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব হচ্ছে √10/2, মানে এইটা থেকে এই যে এইটার এটুকুর দূরত্ব হচ্ছে আমাদের √10/2, √10/2। তাহলে আমরা জানি যে এই যে শীর্ষবিন্দু থেকে এই নিয়ামক রেখার দূরত্ব কত হবে, এটুকু যদি a হয় এটুকু a হবে, তাহলে √10/2 যোগ √10/2, তাহলে এখান থেকে নিয়ামক রেখার দূরত্ব হবে হচ্ছে আমাদের a, না 2a, তাহলে হলো এটা হবে আমাদের হচ্ছে √10/2 প্লাস √10/2 মানে হচ্ছে √10। এখন আমাদেরকে নিয়ামক রেখার সমীকরণ পেলাম, এটা পেলাম। তা এই বিন্দু নির্ণয় করার জন্য কীভাবে নির্ণয় করব, কোনো তত্ত্ব আছে, কোনো জিনিস তো বলা নেই যে এখানে এই বিন্দুটার এটা দেওয়া আছে, কিন্তু এর সঙ্গে যে হলো আমরা শুধুমাত্র এক্স অক্ষের পরিবর্তনটা যোগ করে দেবো, ওয়াইয়ের মান 0 হবে এমন কোনো কথা নেই, কারণ দেখো এখানে এই বিন্দুটা এমন এই বিন্দু এমন, মানে এটা বোঝা যাচ্ছে এই সরলরেখাটা আসলে খাড়া না, এটা নিশ্চয়ই একটু ব্যাকা ছিল, সে কারণে এটা এমন হয়েছে, বা এটা অন্যভাবে কোনো অন্য অক্ষের উপর বা দুইটা অক্ষর ছেদ করেছিল, এ কারণে হলো আমরা ওইভাবে বের করতে পারবো না। যদি হলো এখানে বুঝতাম -2,0 আছে, এখানে -6,0 আছে, তাহলে বুঝতাম সরলরেখা খাড়া আছে, তখন শুধু ডাইরেক্ট হলো √10টা যোগ করতাম এই নিয়ামক রেখার সাথে, তাহলে -2 প্লাস √10 হতো আর 0 জায়গায় 0ই বসতো, কারণ তখন এটা বোঝাতো যে এটা হলো এক্স অক্ষই বোঝাচ্ছে। কিন্তু এক্ষেত্রে সেটা হবে না, এক্ষেত্রে সরলরেখাটা নিশ্চয়ই ভিন্নভাবে রয়েছে, সে কারণে আমাদের অন্যভাবে বের করতে হবে। তা প্রথম কাজ হবে আমাদের, এই জন্য এই প্রসেস অনুযায়ী যা দেখাইছে ঠিকঠাকই আছে, যে আমাদের নিয়ামক রেখার সমীকরণ থেকে আমরা হলো এই অক্ষরেখার সমীকরণটা বের করবো, যেটা এখানে নিয়ামক রেখার উপর অবশ্যই লম্ব হবে এবং সেটাও আবার হলো -2,0 বিন্দুগামী হবে। তো চলো আমরা অক্ষরেখার সমীকরণটা বের করি। তাহলে এই যে আমরা অক্ষরেখার সমীকরণটা পেয়ে গেলাম।
অক্ষরেখার সমীকরণ পাওয়ার পরে আমরা বুঝতেই পারছি নিশ্চয়ই আমাদের এই যে উপকেন্দ্র সেটা এস, সেটা নিশ্চয়ই অক্ষরেখার উপরেই আছে, মানে উপকেন্দ্র নিশ্চয়ই এর উপরে আছে। তা কতটুকু কোথায় রয়েছে সেটা আমরা বলতে পারি যে হলো এই -2,0 থেকে √10 এদিকে আছে বা √10 এদিকে আছে। এদিকে কেন আছে আমরা জানি যে নিয়ামক রেখা এদিক হলেই এখানে কিছু একটা হয়ে এখানেও তো একটা উপকেন্দ্র যে পরাবৃত্ত হতে পারতো, উপকেন্দ্রটা এখানে হতো, তো √10 বামে হতে পারে, √10 ডানে হতে পারে। ডানে পজিটিভ ধরলাম, এখানে নেগেটিভ ধরলাম, যাই হোক। তাহলে √10 দূরে হবে একক এই -2,0 থেকে। তো এটা কীভাবে বের করবো? এই জন্য আমরা ত্রিকোণমিতির একটা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব, যেটা হলো নিশ্চয় সরলরেখা তো আমাদের বিভিন্ন জায়গায় লাগার কথা, যদিও মনে হয় নাও থাকতে পারে। সেটা হচ্ছে আমরা জানি যদি একটা সরলরেখা থাকে, ধরলাম এই সরলরেখাটা, এই সরলরেখার উপর একটা বিন্দু, এই যে ধরলাম এই নিয়ামক অক্ষরেখাটাই হলো আমাদের এইটা, এর উপর একটা বিন্দু আছে হলো এই যে আমাদের -2,0। এখন জানি এখান থেকে √10 একক উপরে হয় ধরলাম এই বিন্দুটাও হতে পারে আমাদের সেই উপকেন্দ্র এস, আবার অথবা √10 একক নিচে এই বিন্দুটা হতে পারে আমাদের সেই উপকেন্দ্র এস। তা ওইদিকে গেলে হলো 10-এর সাপেক্ষে, এখানে √10টা কী বলতো? √10টা হলো আমাদের, আচ্ছা এবার আমাদের আরেকভাবে করি, যে ধরলাম এই সরলরেখাটাকে আমি অন্যভাবে লিখলাম এখানে, সেটা হচ্ছে এই যে এই সরলরেখা এতে একটা ঢাল আছে, ঢালটা তো এর খাড়ার সঙ্গে সম্পর্কিত। ঢাল কত বলো তো? এক্সের হচ্ছে মাইনাস জিনিসটা -1 এবং ওয়াইয়ের হলো যে হলো সহজে ভাগ করতে হবে, তাহলে হলো 1/3। তাহলে এর ঢালটা হচ্ছে আমাদের 1/3, এটা আমরা বুঝতে পারছি, ঢালটা হলো 1/3। এর মানে হলো যদি এক্স অক্ষে কখনো হলো 1 একক পরিবর্তন হয়, তাহলে ওয়াই অক্ষে নিশ্চয়ই 3 একক পরিবর্তন হবে, এখানে সেটা বোঝাই। এক্স অক্ষে 1 একক হলে ওয়াই অক্ষে 3 একক পরিবর্তন হবে। তা এখানে ধরো আমাদের সেই বিন্দুটা আছে -2,0, তাহলে এখানে হলো 1 একক পরিবর্তন হয়ে 3 একক যে লাভ দেবে, সেমনইভাবে আবার এদিকেও সেটা হতে পারে যে 1 একক এই যে বামে যে আবার হলো 3 একক নিচে নামতেই পারে, এখানে ওই বিন্দুটা হতে পারে, এখানে ধরলাম ওই বিন্দুটা হতে পারে, এসটা যেমন এখানে হতে পারে এখানেও হতে পারে। তাহলে এখানে কত ছিল আমাদের বিন্দুটা? বিন্দু ছিল হচ্ছে এই যে -2,0। তাহলেই যাই হোক, আমরা ওইভাবে চিন্তা না করে ডাইরেক্ট করতে পারি, সেটা হচ্ছে এই বিন্দুটার এক্স অক্ষের পরিবর্তন পজিটিভ হতে হবে, নেগেটিভ হতে হবে। তাহলে এক্স অক্ষের পরিবর্তনকে আমরা কী লিখতে পারি? লিখতে পারি হচ্ছে এই যে যদি এখানে ঢাল কত বলো তো? ঢাল হচ্ছে নিশ্চয় এখানে এই যে নিচে হলো 1 উপরে হলো 3, তাহলে ঢাল হলো আমাদের হচ্ছে ঢাল না, এই যে অতিভুজ হচ্ছে কত? এই অতিভুজটার মান কত? এই অতিভুজটার মান হচ্ছে হলো √1² যোগ হলো 3², তাহলে হলো আমরা জানি √10 হবে এই অতিভুজটার মান। এখানেও এই অতিভুজটার মান হচ্ছে হলো √10। তাহলে আমরা জানি এক্স অক্ষের পরিবর্তনকে আমরা কী লিখি? অতিভুজ ইন্টু হলো cos θ, সেটা লিখি না? আর তাহলে এক্স অক্ষের পরিবর্তনকে অতিভুজ cos θ লিখি, আর ওয়াই অক্ষের পরিবর্তন কী লিখি? অতিভুজ গুণ হলো sin θ। তাহলে আমাদের যদি এর সাপেক্ষে তো অতিভুজ হলো একবার এ হবে √10 cos θ আলোকে এর ভুজ পরিবর্তন করবে, আর √10 sin θ আলোকে ভুজ পরিবর্তন করবে। তাহলে এই বিন্দুটার মান কত হয় বলো তো? এই বিন্দুটার মান হবে হলো -2 প্লাস √10 cos θ, √10 sin θ, এটা হবে এটা। আর এই বিন্দুটার জন্য মান হবে হলো -2 মাইনাস √10 cos θ এবং যে কমা হবে হচ্ছে √10 sin θ। এটা নিশ্চয়ই মাইনাস হবে, ওখানে যে প্লাস এটা মাইনাস হবে। যাই হোক, আমরা এখন দুইটা উপকেন্দ্র বের করে ফেলতে পারবো, যে উপকেন্দ্র যদি হলো এস হয়, এই এস এর মান হবে এস সমান হচ্ছে এই যে -2 প্লাস √10 cos θ, √10 sin θ। আচ্ছা, তো প্রথমের ক্ষেত্রে এটা হবে, সেজন্য হলো -2 দিলাম, প্লাস দিলাম √10। এখন বলো তো এখানে cos θ মান কত? cos θ মান হচ্ছে নিশ্চয়ই ভূমি ভাগ হলো অতিভুজ। ভূমির মান কত? ভূমির মানে হচ্ছে এখানে ওখানে আমাদের ঢালের মান আসলে কত? ঢালের মান আসলে হচ্ছে 1/3। ও তাহলে আমি ভুল বলেছি, এখানে ভূমির মান হলো 3 আর লম্বের মান হচ্ছে 1, তাহলে হলো নিচে হবে 3 উপরে হবে হলো 1, তাহলে নিচে হবে হলো 3 উপরে হবে হলো 1, নিচে 3 উপরে হবে হচ্ছে 1, তাহলে হলো যাই হোক cos θ মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তাহলে এর সঙ্গে হলো ইন্টু হবে হলো ভূমির মান হলো এই যে 3, নিচে হলো কি অতিভুজের মান হলো √10, সেমন এখানে হবে √10 sin θ মান হচ্ছে
লম্বভাগ হচ্ছে অতিভুজ। আর লম্বের মান কত? লম্বের মান বোঝা যাচ্ছে এখানে 1, তো লম্বের মান 1 হলে উপরে হলো 1, অতিভুজের মান হচ্ছে √10। তাহলে প্রথম ক্ষেত্রে একটা উপকেন্দ্র পেয়ে গেলাম, সেটা হলো √10 কাটা +3 হলে পাবো হচ্ছে আমাদের 1, এখানে এটারে কাটা তাহলে 1, এটা পাবো হচ্ছে 1, পাবো একটা উপকেন্দ্র। আরেকটা উপকেন্দ্র হলো পাবো, ধরলাম এস প্রাইম বা এটারও ধরো হয়তো এসি ধরতে পারো, যাই হোক, সেটা হবে -2 -√10 cos থিটা, -√10 sin থিটা। মানে এটাতে সব কিছু প্লাস হলে এটাতে নিশ্চয়ই নেগেটিভ হবে। তাই এটা বলতে পারি -2 -√10 cos থিটার জায়গায় হলো সে একই, cos থিটা না, দুঃখিত, এখানে sin থিটা হবে, আর এখানে না cos থিটাই হবে, cos থিটা, এখানে হলো sin থিটা। তাই cos থিটার মান হচ্ছে এই যে ভূমিভাগ হচ্ছে অতিভুজ, মানে হলো ভূমির মান হলো আমাদের 3/√10, এখানে হলো কমা মাইনাস দিয়ে √10, sin থিটা মানে হচ্ছে লম্বভাগ হচ্ছে অতিভুজ, 1 হলো √10, তা করলেই পাবো হচ্ছে √10 কাটা -2 -3 করলে হয় হলো -5, √10 কাটা তাহলে -1, -5, -1। তাহলে একটা উপকেন্দ্র -5, -1, আপনি কিন্তু 1, তাহলে বুঝতে পারছি এদিকে উপকেন্দ্রটা নিশ্চয়ই হলো 1, 1 হতে পারে, আর এদিকে যে উপকেন্দ্রটা হবে সেটা নিশ্চয়ই হলো -5, -1 হবে। উপকেন্দ্র জানি, নিয়মরেখার সমীকরণ জানি, তাহলে এখান থেকে SP = PM করে একটা সমীকরণ পাবো, এখান থেকে SP = PM করে একটা সমীকরণ পাবো। তাহলে কীভাবে করব আমরা? উপকেন্দ্র একবার এটা, নিয়মরেখা এটা ধরে একবার সমীকরণ পাবো, এটা বড় করে করতে থাকলে এটা বিস্তৃত মান পেয়ে যাবা। আবার আর একবার উপকেন্দ্র যে 1, 1 ধরে করলি আর একটা এর বিস্তৃত করলি, সে আবার একটা সমীকরণ পাবা। দুটাই হলো আমাদের কি সেই পরাবৃত্তের সমীকরণ।